যথেষ্ট অ্যাটাক করতেছে কিন্তু গোল পাইতেছে না। ভালোই রান নিতেছে রদ্রিগো, সে তার পজিশনটা খুবই ভালোভাবেই প্লে করতেছে, বারবার ড্রিবল করতেছে, ভেতরে ঢুকতেছে, ক্রস করতেছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কিলিয়ান এমবাপ্পেকে মানে কোনোভাবেই ন্যাচারাল মনে হইতেছে না। সে মানে তার পজিশনের সাথে মানে মানিয়ে নিতে কোনোভাবেই পারতেছে না। এই ৪৫ মিনিটে তাকে বলা যায় যে একদম আনন্যাচারাল দেখা গেছে। তার সাথে কিলিয়ান এমবাপ্পের যে মানে কিলিয়ান এমবাপ্পের সাথে ভিনিসিয়াসের যে বন্ডিংটা এইখানে নড়বড়ে মনে হইতেছে। তো এইটার উন্নতি যদি সেকেন্ড হাফে না হয় তাহলে দেখা যাবে যে গোলশূন্য থাকা লাগতেছে। আর মাঝখানের সাথে মানে মাঝখানে ভালভার্দে এবং বেলিংহাম আর চুয়ামিনি এই তিনজনের যে আন্ডারস্ট্যান্ডিং এটা কোনোভাবেই হইতেছে না। মাঝখানটা যদি কন্ট্রোল করা না যায় তাহলে এখান থেকে খেলা বিল্ড আপ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা দেখা যাবে না। এই যে ফার্স্ট হাফে এখানে কি কোনো ধরনের সম্ভাবনা দেখা গেছে? আমার কাছে মনে হচ্ছে না। তো মাদ্রিদের আমার কাছে মনে হয় যে পরিকল্পনা বদল করে ট্যাকটিক্সে মানে পরিবর্তন এনে এই মাঝখানটা কন্ট্রোলে কীভাবে আনা যায় সেটা দেখা দরকার। বারবার বল লুজ করতেছে, বালবার্দে সে তার কনফিডেন্সটা বারবার হারাইতেছে। মানে বল উইন করতে গিয়ে দেখা যাইতেছে যে সে মানে অ্যাগ্রেসিভ হয়ে যাইতেছে। তো এই বিষয়টা মাদ্রিদকে এখানে মানে পুলাইতেছে কিংবা বুগাইতেছে। তার সাথে বেলিংহামের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার যদি তারা এখান থেকে খেলা বিল্ড আপ করে সামনে যাইতে চায়। তো এইটা আমার কাছে মনে হইতেছে এই একটা মানে খুবই দুর্বল জায়গা, কিংবা এইটা মাদ্রিদকে এই ৪৫ মিনিটে খুবই নিচে ডাউন করে দিছে। এখান থেকে যদি মানে উতরাতে না পারে তাহলে দেখা যাবে যে মিডের কন্ট্রোলটা পুরাই স্টুটগার্টের কাছে চলে গেছে। আর স্টুটগার্ট তো ইতিমধ্যে বলা যায় যে ৪৫ মিনিট দেখে আমার কাছে মনে হয়েছে যে স্টুটগার্ট পুরাই তারা মানে মাঝখানটা মানে 60%ই ডমিনেট করতেছে বা মাঝখানটা ধরে নিছে। কিন্তু মাদ্রিদকে মাঝখান যদি নিয়ে আসতে না পারে তাহলে তো সাপ্লাই আসবে না। সাপ্লাই না আসলে রদ্রিগো বল পাবে না। রদ্রিগো ভালো রান নিতেছে, এই রানটা যদি আজকে ঠিকঠাক মতো কাজে লাগানো যায়, ৪৫ মিনিটে তো কোনোভাবেই কাজে লাগাতে পারে নাই। সে তো ঠিকঠাক মানে যেভাবে ন্যাচারালি খেলতেছে এই রদ্রিগোকে তার ন্যাশনাল টিমে কোনোভাবেই দেখা যায়নি। কিন্তু মানে রিয়াল মাদ্রিদে যেই রদ্রিগো খেলে এই রদ্রিগো পুরাই ভিন্ন। তো ওর মানে ঠিকঠাক মতোই তার পজিশনটা করতেছে। তার সাথে যদি মানে তার কাছ থেকে যে সাপ্লাইগুলো যাইতেছে সেগুলো তো কোনোভাবে কাজে লাগানো যাচ্ছে না। কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে যদি আবার বলি, সে ঠিকই মানে বক্সের ভেতরে আছে কিন্তু শ্যুট করতেছে মানে যেই শ্যুটগুলো করছে সেগুলো এত বেশি ডেঞ্জারাস ছিল না, একদম মানে হাতেই চলে গেছে। তার কিকে আরও বেশি মানে মানে টেকনিক আনা দরকার, এবং সে কয়েকটা কিক করতে পারে নাই, ভালো ভালো চান্স আসছিল, এগুলো কাজে লাগানো যায় নাই। তো এইগুলো যদি কাজে লাগানো না যায় তাহলে পরের হাফে গিয়ে পরের 45 মিনিটসে গিয়েও মানে দেখা যাবে যে স্করলেস থাকা লাগতেছে, উল্টো আরও গোল খেয়ে বসার সম্ভাবনা থাকবে। আর আমার কাছে মনে হইতেছে যে যদি পরিবর্তন না আসে এই খেলাটা যদি সেকেন্ড হাফে গিয়েও কিছুটা দেখা যায় কিংবা এটা এভাবে চলতে থাকে তাহলে পুরো ম্যাচ স্কোরলেস থাকার সম্ভাবনা আছে। তখন পয়েন্ট লুজ করা লাগবে, মানে স্টুটগার্টের কাছে যদি রিয়াল মাদ্রিদ পয়েন্ট লুজ করে তাহলে তো শুরুতেই একটা হুচট। তো আমার কাছে মনে হইতেছে যে স্টুটগার্ট তারা যথেষ্ট কনফিডেন্টলি খেলতেছে, তারা ব্রেভলি খেলতেছে, মানে কোনো তারা মনে আমার কাছে মনে হইতেছে তারা চায় মানে তারা এটা মনে মনে ভাবতেছে যে তাদের কাছে কিছু হারানোর নাই। তো এইটা মনে করে তারা যেভাবে খেলতেছে তারা ঠিকই মানে তারা যথেষ্ট অ্যাটাক করতেছে। কয়েকটা বল তো কয়েকটা মানে বল তো গিয়ে ক্রসবারেও লাগছিল। তো সেটা গোল হয় নাই, ফিরে আসছে একটা পেনাল্টি মানে হওয়ার পথে ছিল যেটা বারে গিয়ে তো বদল হইল। তো পেনাল্টির আশায় বসে থাকলে রিয়াল মাদ্রিদের কোনোভাবেই মানে প্রত্যেক ম্যাচে যদি পেনাল্টির আশায় বসে থাকা লাগে তাহলে মানে পয়েন্ট কোনোভাবেই আসবে না, ওপেন প্লে থেকে গোল করতে হবে। মানে কিলিয়ান এমবাপ্পে সে এখন অবধি মানিয়ে নিতে পারেনি এই যে 45 মিনিটস গেল, কত ইম্পর্টেন্ট একটা সময়, কিন্তু এখানের মধ্যে তার তো মানে ঠিকঠাক মতো কোনো ধরনের ভালো একটা কিক দেখা গেছে না। কিক দেখা গেছে যেগুলো একদম হাতে চলে গেছে আর মানে সেভ করে দিছে। ভিনিসিয়াস জুনিয়রের সাথে তার আন্ডারস্ট্যান্ডিংটা মানে এখনও ঘাটতি আছে, মিলতেছে না। মানে পজিশন সংক্রান্ত বিষয়াদি মানে এইটা মানে কাটিয়ে উঠতে এই যে এখন হাফ টাইম এইখানে মানে পরিকল্পনা বদল করতে হবে এবং ট্যাকটিক্সে পরিবর্তন আনতে হবে। আর আমার কাছে মনে হচ্ছে যে মদ্রিজকে দেওয়া খুবই দরকার। মানে এইরকম ইম্পর্টেন্ট ম্যাচে মদ্রিজকে বসিয়ে রেখে কোনো কাজ হইতেছে না, কারণ যাদেরকে নামানো হয়েছে তাদের দ্বারা তো হইতেছে না। মিডটা তো কন্ট্রোলে নাই, মিড যদি কন্ট্রোলে না থাকে তাহলে তো বললাম আমি সাপ্লাই আসবে না। সাপ্লাই যদি না আসে তাহলে বলটা বের হবে কীভাবে? স্পেস তো মানে মিড মাঝখান থেকে স্পেসের জায়গাটা বের হতে হবে, ওইখান থেকে গিয়েই তো সামনে আগাতে হবে। ফেদে বালবার্দে অবশ্যই শান্ত হওয়া দরকার, মানে ঠান্ডা মাথায় সে আগানো দরকার। তার যতটুকু মানে ক্যাপাবিলিটি আছে সেটা যদি সে মানে পজিটিভলি একটু ঠান্ডা ভাবে আস্তে আস্তে গিয়ে মানে সেটা যদি ডেলিভার করতে পারে তাহলে সেকেন্ড হাফে আমার কাছে মনে হচ্ছে যে ভালো কিছু হওয়ার সম্ভব আছে। আমি আমার একটা ভিডিওতে একদম শুরুতেই সিজনের শুরুতেই বলছিলাম যে তিনজন প্লেয়ারের মধ্যে রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশি ভরসা রাখবে, ওইখানে আমি এক নম্বরের কথা বলছিলাম ফেদেরিকো বালবার্দের কথা। তো ফেদেরিকো বালবার্দে মানে এই সিজনের শুরুতেই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ফার্স্ট হাফে যেটা করছে এইটা আমি কোনোভাবেই মানে
ব্যক্তিগতভাবে আশা করি নাই, যদিও মানে সে সেটা করছে। আম, তার হয়তো উন্নতি মানে সেকেন্ড হাফে গিয়ে হইতে পারে, আর হওয়াটা দরকার যদি মাদ্রিদ মাঝখানে ডমিনেশনটা মানে তার নিজেদের কাছে নিতে হয়। কারণ মাঝখানটা কন্ট্রোলে না নেওয়া গেলে খেলাটা কোনোভাবেই বের হবে না, মানে ফুটিয়ে তুলতে হলে ওইটাকেই নিতে হবে। আর আমার কাছে মনে হয় যে মদ্রিজকে দেয়া খুবই জরুরি, কারণ মদ্রিজকে বসিয়ে রেখে কোনো লাভ হইতেছে না। আর ব্যাক সাইডেও যথেষ্ট ঠিকঠাক আছে, কিন্তু স্টুটগার্ট তারা অ্যাটাক করতেছে, অ্যাটাক করবে খুবই স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগে যারা আসে তারাই এভারেজ টিম, তারা অবশ্যই নিজেদেরকে পরীক্ষা নিরীক্ষা দিয়েই তারপরে আসে এখানে। কাউকে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে যারা মাঠে নামে, মাঠে নামার পর 11 ভার্সেস 11, এটা ছাড়া আর কিছু নাই। তো স্টুটগার্টকে এখানে মানে 45 মিনিট চলে গেছে স্করলেস। এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে পরের 45 মিনিটসও স্করলেস থাকা লাগতেছে, তখন 1-1 পয়েন্ট থাকবে। তো 1-1 পয়েন্ট হলে তো ঘুরে ফিরে সমান। মানে 3 পয়েন্টস যদি পাইতে চায় তাহলে পেনাল্টির আশায় না থেকে মানে মাদ্রিদকে এমন কোনো পরিকল্পনা নিয়ে আসতে হবে এখন, যাতে তারা 3 পয়েন্টস নিয়েই বের হতে পারে। তাদের এই 45 মিনিটস দেখে কোনোভাবেই মনে হইতেছে না যে মানে তারা 3 পয়েন্টসের জন্য মাঠে নামছে। তাদের মন মানসিকতা তারা ওইভাবে করে তারপরেই আসতে হবে। মানে খেলার তো কোনো ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং বা কোনো একজনের সাথে আরেকজনের যে ইয়াটা দরকার, কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। ভালো কোনো কিক নাই। ভিনিসিয়াস জুনিয়র সে তো ঠিকঠাক মতো কোনো একটা কিকও করতে পারে নাই, তবে তার রোলটা সে ঠিকমতো প্লে করতেছে, বারবার ভেতরেও ঢুকতেছে। তবে এগুলা দিয়ে হবে না, স্কোর দরকার, কারণ 3 পয়েন্টসটাই দিন শেষে ম্যাটার। তো সেকেন্ড হাফে গিয়ে দেখা যাক তারা কী করতে পারে। আমি তো বললাম মানে পরিকল্পনা দরকার। আর সাবস্টিটিউট তো অবশ্যই কার্লো আনচেলত্তি তিনি আসেন এখানে, অবশ্যই তিনি তার কাজটা অবশ্যই করবেন। তবে আমার কাছে মনে হয় যে মদ্রিজকে দেওয়াটা খুবই যুক্তিযুক্ত হতে পারে, কারণ মদ্রিজ থাকলে অনেক বিষয় দেখা যায় যে ওনার বয়স হয়ে গেলেও বর্তমান সময়ে মদ্রিজ সে ঠিকঠাক মতোই তার রোলটা প্লে করতে পারে, এবং তার সাথে ফেদেরিকো বালবার্দের কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ভালোই মিলে। তো দুইজনের যদি আন্ডারস্ট্যান্ডিং ভালোই মিলে, দেওয়াটা খুবই দরকার। সুয়ামিনি এবং বেলিংহাম এই দুজনের সাথে এই 45 মিনিটসে তার কিন্তু কোনোভাবেই মিলে নাই। যদি মিল না থাকে তাহলে তো হবে না। তো এই এতটুকুই পর্যন্ত ফার্স্ট হাফ আমার কাছে মনে হয়েছে। আর এইভাবে যদি সেকেন্ড হাফে মানে চলতে থাকে তাহলে দেখা যাবে যে স্করলেস থাকা লাগতেছে। আর আমার কাছে মনে হয় যে পরিকল্পনায় পরিবর্তন আসবে, এবং মানে স্কোর আসার সম্ভাবনা থাকবে। কখন কোন জায়গায় কোন ধরনের পরিবর্তন দরকার, এটা মাদ্রিদ খুব ভালোভাবেই বুঝতে পারে। আর এটা যে তারা বুঝতে পারে সেটার মানে প্রমাণ হচ্ছে আজকের ম্যাচ। প্রথম 45 মিনিট তো মাদ্রিদের মতো ছিল না, বা তারা যে সচরাচর যেরকম থাকে সেরকম দেখা যায়নি। তাছাড়া তারা ওপেন প্লে থেকে গোল পাইতেছিল না, এটাও একটা কথা ছিল। তো সেকেন্ড হাফে গিয়ে তারা একদম ঠিকঠাক মতো প্রিপারেশন নিয়ে কোন জায়গায় কোন ধরনের পরিবর্তন দরকার সেটা বুঝে তারপরে নামছিল, এবং শুরুতেই গোল পাইছে, এবং তিনটাই আসছে ওপেন প্লে থেকে। তো এইটা মানে খুবই একটা মানে ইফেক্টিভ, বা তাদের সাথে এই বিষয়টা খুব ভালোভাবেই যায়, বা এই ধরনের কার্যক্রম তাদের কাছ থেকে যে নতুন সেটা মনে হচ্ছে না, এরকম দেখাই যায়। তাছাড়া আমার কাছে এটাও মানে মনে হয়েছিল যে ফার্স্ট হাফটা দেখে যে এইরকম চলতে থাকলে স্করলেস থাকবে। ফার্স্ট হাফে তো কোনো স্কোর হয় নাই, সেকেন্ড হাফে গিয়ে তারপরে গিয়ে 4টা স্কোর হয়েছে, 3টা আর একটা 4টা। তো পরিবর্তন আসছিল বলেই দুইটা দলেরই পরিবর্তন আসছে। স্টুটগার্ট পরিবর্তন নিয়ে আসছে, এই জন্য তারা একটা স্কোর করতে পারছে। তাছাড়া তারা ফার্স্ট হাফে অনেক বেশি মরিয়া ছিল স্কোর করার জন্য, সেকেন্ড হাফে গিয়ে তারা একটা স্কোর পাইছে। আর মাদ্রিদ তো তারা অবশ্যই মানে পরিবর্তন নিয়ে আসবে, বা আমার কাছে হাফ টাইমেও সেটা মনে হয়েছিল যে পরিবর্তন যদি নিয়ে না আসে তাহলে সেকেন্ড হাফে গিয়ে তারা স্কোর করতে পারবে না, আর 3 পয়েন্টসটাই ম্যাটার। আর সেটাই তারা করতে পারছিল, 3টা গোল করে 3টা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে।